আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমার সাথে যারা যোগদান করেছেন, আপনাদের সবাইকে কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি আমি তোমাদের মধ্যে, সেটি হচ্ছে এসএসসি অথবা আলিম, তোমরা জানো একই সিলেবাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7-এর পদার্থের গাঠনিক ধর্ম এর লেকচার 2 এতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা জানো যে এটি একটি ধারাবাহিক ক্লাস আমি তোমাদের মধ্যে নিয়ে আসি এবং সেটি কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে। তোমরা যারা ইতিপূর্বে আমার ক্লাসটি করেছ, অর্থাৎ এর আগে যে ক্লাসটি পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের যে প্রথম ক্লাসটি ছিল, সেটি যারা করেছ নিশ্চয়ই তোমরা জানো যে ওই ক্লাসে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করেছি পদার্থের বিভিন্ন বন্ধন নিয়ে। সেখানে তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে পদার্থের বন্ধনগুলো কেমন হয়ে থাকে, সেগুলো একটু দেখিয়েছিলাম। বন্ধুরা, আজকে সেখানে তোমাদের নিশ্চয় মনে আছে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর হচ্ছে ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই ধরনের বেশ কিছু বন্ধন নিয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করেছি। আজকে তোমাদের এটি দ্বিতীয় ক্লাস হিসাবে আমি একটু সামনে এগিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে সেখানে দেখি যে আজকে আমাদের আর কি পড়া রয়েছে এখানে। বন্ধুরা, তো আজকে আমি তোমাদের মধ্যে যা আলোচনা করব তার প্রধান হেডিংটা হয়েছে স্থিতিস্থাপকতা। আজকে যে আলোচনাটি হবে সেটি হচ্ছে কি? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা। তো বন্ধুরা, আমি এটি আলোচনায় যাওয়ার আগে আমি একটু দেখতে চাই যে আসলে আমার সব সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। সেটি নিয়ে একটু তোমরা যদি একটু কমেন্টস করো তাহলে একটু ভালো হয়। আর পাশাপাশি তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ, তোমরা অবশ্যই তোমাদের টাইমলাইনে এটি একটু শেয়ার করে দাও, যাতে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাসটি শুরু করতে পারি। তো হ্যাঁ, তোমরা একটু শেয়ার করো, আমি একটু শেয়ার করে নিই, তারপর আমরা যথারীতি ক্লাসে চলে যাব। আসলে আজকে যে অংশটুকু আলোচনা করব সেটি তোমাদের বাস্তবিক জীবনের সাথে অনেকগুলো বিষয় মিল আছে। আমি আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও এবং একটু শেয়ার করে দাও, যাতে আমরা সব ঠিক আছে। আশা করছি সব ঠিক আছে। হ্যাঁ, বাস্তব জীবনের সাথে আমাদের অনেক মিল রয়েছে, এমন বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আমি শুরু করব। আজকে যে অংশটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? এটি একটি কলম, তাই না? এটি একটি কলম। এটিকে যদি আমি একটু বাঁকানোর চেষ্টা করি, দেখো বন্ধুরা, এটি বেঁকে যাচ্ছে এবং ছেড়ে দিলে সে কিন্তু আগের জায়গায় চলে আসছে। এরকম তোমরা অনেক বস্তু দেখতে পারবে, যেমন রাবার রয়েছে। রাবার তোমরা দেখেছো যে এভাবে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে সেটি কি হয় বন্ধুরা? একটু বেঁকে যায়, অর্থাৎ আকারের পরিবর্তন হয়ে যায়। তারপর আবার ছেড়ে দিলে আবার সে আগের জায়গায় চলে আসে। তেমনি রয়েছে স্প্রিংয়ের কথা তোমরা জানো, প্লাস্টিক। এই ধরনের বস্তুগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম লক্ষ্য করা যায়, কিন্তু এইটিকে যদি আমি বাঁকাতে চাই তাহলে হয়তো এটি ভেঙে যাবে, এমন একটি বিষয়। বা আরও এরকম আছে, ধরো এই যে এরকম একটি স্কেলকে যদি আমি বাঁকানোর চেষ্টা করি তাহলে সে হয়তো বাঁকবে, সে আবার আগের জায়গায় ফিরে আসবে। এই ধরনের বস্তুগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনাগুলো আমরা করবো ইনশাল্লাহ।
বন্ধুরা, আমি তাহলে আমাদের যে বিষয়টি আজকে দাঁড়ালো সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা এটি নিয়ে আলোচনা করব মূলত। তো আমরা নেটওয়ার্কটা আমরা অ্যাভেলেবল পাচ্ছি না, তো নিশ্চয়ই আমি যেটি ইউজ করছি ক্যামেরা হিসাবে, নিশ্চয়ই সেটিতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না আশা করছি। তো যাই হোক, চলো আমাদের পরের স্টেপে আমরা যাই। আচ্ছা, সোহাগ রয়েছে আমাদের সাথে। সোহাগ, এটি কোন ক্লাস? তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে আমাদের যে ক্লাসটি সেটি হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস। আমরা সেটি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা কি, এটি যদি বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে যেটি মনে করতে হবে একটু, যে আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়েছি। তোমরা এসএসসিতে পড়েছ, ইন্টারমিডিয়েটে পড়েছ যে নিউটনের তৃতীয় সূত্রটি কি, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হয়, বস্তুটি আবার একটা সমান এবং বিপরীতমুখী একটি কী করে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়া করলে সেটি একটি বিপরীতমুখী প্রতিক্রিয়ার সেখানে কী হয়, সৃষ্টি হয়। এমন একটি বিষয় তোমরা জানো। তাছাড়া আমাদের স্থিতিস্থাপকতার বিষয়টি বোঝার আগে আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে। আমি একটি বললাম যেটি কি, নিউটনের তৃতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র। এটি তোমাদের জানা আছে যে F ইকুয়াল, আমি যদি F1 ধরি তাহলে হচ্ছে -F2। অর্থাৎ একটি প্রতিক্রিয়া বল, কারোর উপর যদি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেখানে কী হয়, একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, সেটি একটি যেমন। আর আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যয়ন বল বা প্রত্যয়নী বল। এক এক জায়গায় এক এক রকমভাবে লেখা আছে, অসুবিধা নেই, কথা একই। সেটি হচ্ছে কি, প্রত্যয়ন বল। এটিকে বলতেছি যে ধরো কোনো একটি বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, একটু বোঝার চেষ্টা করো, আমি আলোচনা করে তারপর আমি সংজ্ঞাটাতে যাচ্ছি। যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর অণুগুলো তার যে নিজস্ব অবস্থান, তার যে সাম্য অবস্থান, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এটি একটি বস্তু, এই বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে এই বস্তুর মধ্যে অনেকগুলো কী আছে, কণা আছে, তোমরা জানো এরকম অনেক কণা আছে। তাহলে এই বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, এদিক থেকে করতে পারো, এদিক থেকে করতে পারো, বা কোনো জায়গায় আটকে তুমি যদি ধাক্কা দাও, যেভাবেই হোক না কেন তুমি যদি বল প্রয়োগ করো তাহলে কী হবে, এই বস্তুর কণাগুলোর যে বস্তুর যে অণুগুলো আছে সেই অণুগুলোর যে সাম্য অবস্থান, অর্থাৎ যে যেখানে আছে সেটাকে বলতেছি আমরা সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে যদি বস্তু কী হয়, কিছুটা সরে যায়, বল প্রয়োগ করলে কী হবে, এটি সরে যাবে, অর্থাৎ অণুগুলোর অবস্থানের কিছু পরিবর্তন ঘটবে। কিন্তু সাথে সাথে এই অণুগুলো কিন্তু সে আগের জায়গায় আবার কে আসবে, কি হবে, ফিরে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। ঠিক আছে? তাহলে এই যে তুমি বল প্রয়োগ করছো এবং বলের বিপরীত দিকে আরেকটি প্রতিক্রিয়া বলের মতো সৃষ্টি হয়ে সে আবার কি হচ্ছে, আগের জায়গায় যে ফিরে আসার চেষ্টা হচ্ছে, যার ফলে সেখানে কি হচ্ছে, যে বলের সৃষ্টি হচ্ছে সেটিকে বলতেছি আমরা প্রত্যয়ন বল। তাহলে সংজ্ঞাটা আমি কি বলবো, যে কোনো বস্তুর, একটু লিখে নিতে পারো তোমরা, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলো সাম্য দূরত্ব থেকে খানিকটা কী হয়ে যায়, খানিকটা সরে যায়। ফলে সরণের বিপরীতে একটি বল সৃষ্টি হয়, যাকে আমরা বলছি প্রত্যয়ন বল। ক্লিয়ার কিনা? এখান থেকে কিন্তু বোঝা যায়। আমি যদি সামগ্রিকভাবে চিন্তা করলে এরকমভাবে আমি যদি চিন্তা করি, এই বস্তুটাকে বল প্রয়োগ করব, এটি সোজা আছে, এটির উপর বল প্রয়োগ করব, সে কী হলে এর ভিতরকার অণুগুলো কী হয়েছে, তার স্বাভাবিক অবস্থান থেকে একটু সরে গেছে। কিন্তু সরে গেলে কি হবে, সে স্থায়ীভাবে সরে যায়নি, সে চাইবে কি, সে আবার আগের জায়গায় ফেরত আসার যে চেষ্টা, বিপরীতমুখী একটি বলের সৃষ্টি হয়, সেটিকে বলতে চাচ্ছি আমরা প্রত্যয়ন বল। এইবার চলো আসি আমরা স্থিতিস্থাপকতা কি।
তো স্থিতিস্থাপকতার সাথে আমাদের প্রত্যয়ন বলটির একটি সম্পর্ক রয়েছে এবং সেটি আমাদের সংজ্ঞার মধ্যে লাগবে। কি সেটি তোমরা একটু লিখে নিতে পারো আমার সাথে। সরি, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে কি হয়, তার বিকৃতি হয়, রাইট? বস্তুকে বল প্রয়োগ করলে তার আকারের পরিবর্তন হয়। এই হচ্ছে বস্তুটা আমার সোজা রয়েছে মোটামুটিভাবে, এটার উপর বল প্রয়োগ করলে কী হলো, তার আকারের পরিবর্তন ঘটলো। এটাকে বলতেছি আমরা বিকৃতি। আমরা বিস্তারিত আসবো বিকৃতি কী, বিকৃতির প্রকারভেদ, এগুলোতে আমি আসবো। বোঝার চেষ্টা করো যে এই বস্তুটি হচ্ছে তার স্বাভাবিক একটা আকৃতি রয়েছে, এখন আমি বল প্রয়োগ করলে তার আকৃতিটা কী হয়ে গেল, বিকৃতি হয়ে গেল। তাহলে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে সেটি যদি বিকৃতি হয়, ঠিক আছে, এবং সেখানে যদি প্রত্যয়ন বলের সৃষ্টি হয়, আমি একটু আগে বলেছি প্রত্যয়ন বল কি, তাহলে বস্তুর আবার পূর্বে ফিরে আসার কি করে, একটি চেষ্টা করে। এই যে ধর্ম, বস্তু পূর্বের অবস্থানে বা অণুগুলোর সাম্য অবস্থানে আবার ফিরে আসার যে ধর্ম বা বৈশিষ্ট্য, এটাকে বলতেছি আমরা স্থিতিস্থাপকতা। তাহলে এক কথায় বলে নিতে পারি, কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি করলে বস্তুটি বা বস্তুতে প্রত্যয়ন বলের সৃষ্টি হয়, যার কারণে বস্তু পূর্বের অবস্থায় কি হয়, ফিরে যেতে চায়। বস্তুর এই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। আশা করি বুঝতে পেরেছ। তো এরকম অনেক বস্তু আছে, যেমন ধরো কিছু বস্তু আছে যে তুমি বল প্রয়োগ করলা, সে আকৃতির পরিবর্তন হলো। একটা বস্তুকে বল প্রয়োগ করলা তুমি, সেটি কি হলো, সে আবার বিকৃতি হলো। বিকৃতি হওয়ার পর সে যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, আবার বলি, বস্তুটি যদি পূর্বের অবস্থায় কী হয়, সম্পূর্ণরূপে ফিরে আসে, সম্পূর্ণরূপে ফিরে আসবে। সম্পূর্ণরূপে যদি ফিরে আসে, সম্পূর্ণরূপে ফিরে আসে, অর্থাৎ বস্তুকে বল প্রয়োগ করলে তার বিকৃতি হবে এবং বল অপসারণ করলে সে আবার কি করবে, সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় কি হবে, ফিরে আসবে। এরকম বস্তুকে বলা হয় ইলাস্টিক। কি বলা হয় বন্ধুরা? ইলাস্টিক। আচ্ছা, কি বলা হয়, ইলাস্টিক। তো এরকম বস্তুকে বলা হচ্ছে ইলাস্টিক। আমি আবার বলছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটি যদি বিকৃতি হয় এবং বল অপসারণ করলে বস্তু যদি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে বলা হয় ইলাস্টিক। যদিও আমরা যে পদার্থগুলো পাই বাস্তবে সেটি 100% ফিরে আসে না। 100% কি ফিরে আসে না, অর্থাৎ 100% ফিরে আসে এরকম ইলাস্টিক আসলে মূলত পাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হতে পারে যে তুমি বস্তুর উপর বল প্রয়োগ করলা, সেটি কি হবে, বিকৃতি হবে। বিকৃতি হলে সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসার কথা, পূর্বের অবস্থায় কী হওয়ার কথা, ফিরে আসার কথা। কিন্তু দেখা গেল যে তুমি বাঁকিয়েছ বা বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটিয়েছ, কিন্তু সে আর পূর্ব অবস্থায় ফিরে আসছে না। এরকম বস্তু পাওয়া যেতে পারে। তার মানে কি, সম্পূর্ণরূপে ফিরে আসে এটা যেমন, আর এটাকে বলতেছে সম্পূর্ণরূপে ফিরে আসে না। এই ধরনের বস্তুকে বলা হয় প্লাস্টিক। তো আবার এরকমও কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে বিকৃতি হবে, একেবারেই ফিরে আসবে না, এরকম বস্তু কিন্তু একেবারে পাওয়া যায় না। অর্থাৎ প্লাস্টিকের মধ্যে যেগুলোকে আমি বলতেছি ফিরে আসে না, সেটিকে বলতেছি প্লাস্টিক। আর একেবারেই সম্পূর্ণরূপে ফিরে আসবে না এরকম বস্তু কিন্তু আমরা পাই না। অর্থাৎ 100% প্লাস্টিক আমরা কিন্তু, প্লাস্টিকের যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেটি কিন্তু আমরা পাই না। আবার আরেক ধরনের হতে পারে যে তুমি কি করলা, বল প্রয়োগ করলা, তার কোনো বিকৃতিই হলো না, তুমি বল প্রয়োগ করলা, তো বল প্রয়োগের পরে কী হওয়ার কথা ছিল, বিকৃতি ঘটার কথা ছিল, কিন্তু বিকৃতি হলো না, একদম সম্পূর্ণরূপে বিকৃতি হলো না। যে অবস্থায় ছিল তুমি বল প্রয়োগ করলা, ঠিক সেই অবস্থায় রয়েছে। এরকম যদি বস্তু পাওয়া যায় সেটিকে বলা হয় রিজিড, রিজিড। এটিকে আমরা যদি বলি পূর্ণ দৃঢ় বস্তু, অর্থাৎ এটির উপর তুমি যতই বল প্রয়োগ করো না কেন, সে কী করবে না, আগের অবস্থায়
অর্থাৎ তার আকারের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, এই ধরনের বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। আবার এটিও কিন্তু 100% পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া বাস্তবে যায় না। ক্লিয়ার? তিনটে বিষয় ক্লিয়ার? আমি বোঝানোর চেষ্টা করেছি যে স্থিতিস্থাপকতা বৈশিষ্ট্য কোনগুলোর মধ্যে আছে, কোনগুলোর মধ্যে নাই, এবং থাকলে পরে সেটা তার নামগুলো কেমন হবে। যদি সম্পূর্ণরূপে ফিরে আসে, বিকৃতি হবে এবং পূর্ব অবস্থায় ফিরে আসবে সম্পূর্ণরূপে, তাকে বলতেছে ইলাস্টিক। 100% ইলাস্টিক আমরা পাই না। আর যদি সম্পূর্ণরূপে ফিরে না আসে, বল প্রয়োগ করেছ, বিকৃতি হয়েছে, সে ফিরে আসলো না, তাহলে তাকে বলা হবে প্লাস্টিক। 100% প্লাস্টিক আমরা পাই না। অনুরূপভাবে তুমি বল প্রয়োগ করছো, তার মধ্যে কোনো বিকৃতিই ঘটছে না, এরকম বস্তু কিন্তু রয়েছে, যেটাকে বলতেছি আমরা রিজিড বা পূর্ণ দৃঢ় বস্তু। এই পূর্ণ দৃঢ় বস্তু 100% পূর্ণ দৃঢ় বস্তু আসলে বাস্তবে পাওয়া সম্ভব না। ক্লিয়ার বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছ। এইবার এই স্থিতিস্থাপকতার সাথে সম্পর্ক করে আমাদের আরও কিছু রাশি পড়তে হবে, যে রাশিগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং ভালো করে বুঝতে হবে। প্রথমেই যেটি আমি আলোচনা করব তোমাদের মধ্যে, সেটি হচ্ছে পীড়ন। পীড়ন আমি একটু বাম পাশে লিখি, একসাথে অনেকগুলো বিষয় আলোচনা করবো আমি ইনশাল্লাহ। পীড়ন বা স্ট্রেস, এটি নিয়ে প্রথম আলোচনা করব। আচ্ছা, পীড়ন কি? এক কথায় যদি বলি যে পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। কীরকম? চলো একটু আমরা দেখি। মনে করো এটি একটি বস্তু, এটি আমার ধরো এরকম একটা বস্তু, এটি তুমি একটা দৃঢ় অবস্থানে তুমি বেঁধে রাখছো। বেঁধে রেখে এখানে কি করছো? একে বল প্রয়োগ করছো, অর্থাৎ এফ মানে বল তুমি প্রয়োগ করছো। তাহলে এটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, তাই না বন্ধুরা? খেয়াল করো যে একটি লম্বা বস্তু, আমি এরকমভাবে মনে করো একটা তারের কথা হতে পারে, একটি তার, সরু একটি তার। সেই তারটাকে তুমি কি করছো? একটা দৃঢ় স্থানে কোথাও আটকিয়েছো, তারটাকে বেঁধেছো, বেঁধে এবার বল প্রয়োগ করছো, অর্থাৎ টান দিচ্ছ। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই বস্তুর নিশ্চয়ই কি হবে? আকৃতির পরিবর্তন ঘটবে। এখানে আমি বলতে চাই যে পীড়নটা হচ্ছে যে তুমি কি করবা? বল প্রয়োগ করলে বস্তুর যদি কি হয়, আকৃতির পরিবর্তন ঘটে, তবে তাকে বল বাই ক্ষেত্রফল এফ বাই এ, এটাকে বলছি আমরা পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় পীড়ন, এক কথায়। আচ্ছা, এই বস্তুটি আমার এরকম না হয়ে কি হতে পারতো? এরকম হতে পারতো। ধরো এরকম একটি বস্তু রয়েছে, এরকম একটি বস্তু রয়েছে গোলাকার, এটিকে বল প্রয়োগ করলে সে এই আকৃতি ধারণ করলো। তুমি এদিকে বল প্রয়োগ করছো, এদিকে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করলে এরকম আকৃতি ধারণ করলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে বন্ধুরা? এক্ষেত্রে আমার একই হবে। কি হবে? এটা আমার এফ বাই এ। আমার আগে যতটুকু বল প্রয়োগ করা হয়েছে এবং তার ক্ষেত্রফলের যতটুকু পরিবর্তন হয়েছে, সেটাকে বলবো আমরা এফ বাই এ। আবার এরকম মতো হতে পারে যে একটি বস্তু এরকম সোজা রয়েছে, আয়তকার একটি বস্তু রয়েছে, সেটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? আমি যদি বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগের ফলে কী হতে পারে বন্ধুরা? এটি এই দিকে একটু বেঁকে যেতে পারে, তাই না? এই দিকে এরকম একটু, অর্থাৎ এরকমভাবে বেঁকে যেতে পারে, তাই না? আকৃতিটা এরকম হতে পারে। এখানে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে কী হতে পারে? তার আকৃতিটা এরকম হতে পারে। এই ক্ষেত্রেও আমার পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ক্লিয়ার? তিন ধরনের বস্তু হতে পারে। দৈর্ঘ্যের বেলা হতে পারে, গোলাকারের বেলা হতে পারে, আয়তনের বেলা হতে পারে। এই তিনটি হচ্ছে আমাদের পীড়ন। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার এর সাথে সম্পর্ক রেখে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে বিকৃতি। বিকৃতি, বিকৃতিকে আমরা বলে থাকি স্ট্রেন। স্ট্রেন আমরা বলে থাকি স্ট্রেন। এটি কি? বিকৃতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এখানেই যদি দেখাই, এই চিত্রের মধ্যে যদি যাই, একটু খেয়াল করে দেখো। এই বস্তুটির ধরো আদি দৈর্ঘ্য ছিল, ধরো এতটুকু পরিমাণ কি হয়েছে, তার বিকৃতি হয়েছে। তার এতটুকু ছিল মূল, অর্থাৎ আদি দৈর্ঘ্যটা ছিল এইটা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, খেয়াল করো ভালো করে, যে এই জায়গাটাকে বলতেছি আমি হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে ধরো ক্যাপিটাল এল। আর এইখানে যে পরিবর্তনটা ঘটেছে, এটাকে বলতেছি আমি স্মল এল। ঠিক আছে? অর্থাৎ বল প্রয়োগের ফলে যে বিকৃতিটা হয়েছে, বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা হচ্ছে স্মল এল, এবং তার আদি দৈর্ঘ্য ছিল কি? ক্যাপিটাল এল। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি
এই বস্তুর ক্ষেত্রে আমি বলতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাকে বলতেছে আমি দৈর্ঘ্য বিকৃতি। তা আমি এখানে যদি একটু লিখি ভালো করে, তাহলে এভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এই বিকৃতির বেলায় আমি যেটি বলতেছি সেটি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, রাইট? দেখো একই সাথে আমাদের বিকৃতির অনেকগুলো বিষয় আলোচনা হয়ে যাবে। তাহলে এটি হবে কি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটিকে বলতেছি আমরা দৈর্ঘ্য বিকৃতি। ক্লিয়ার কিনা? তাহলে বন্ধুরা এইটির কথা কি বলবা? এই যে এটির বেলায় আমি যদি বলি এটির বেলায়, তাহলে এটির বেলায় কী হবে? আয়তন বিকৃতি, তাই না বন্ধুরা? তাহলে এই যে পরে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা অর্থাৎ এখানে যে পরিবর্তনটা হয়েছে, এটাকে যদি বলি স্মল ভি আর এটাকে যদি বলি ক্যাপিটাল ভি, অর্থাৎ এটাকে যদি বলি আমি ক্যাপিটাল ভি, বন্ধুরা দেখো ভালো করে, অর্থাৎ আদি যে আয়তন ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল ভি, এবং পরে যে আয়তনের পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে স্মল ভি। তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলতে পারি আমি আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি সমান কি লিখবো তাহলে? স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। আশা করি বুঝতে পারছো। খুব সহজ, বিষয়গুলো একেবারেই সহজ। যদি একটু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ওটি কি হবে? ওটি কি হবে? যে এই যে বিকৃতিটি হয়েছে, অর্থাৎ তুমি বল প্রয়োগ করছো, এটাকে বলি আমরা স্পর্শ বল। স্পর্শ বল প্রয়োগ করলে এর যদি বিকৃতি হয় তাহলে সেই ধরনের বিকৃতিকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতিটা কেমন আমি যদি বলি, দেখো একটু, আমি যদি এই চিত্রটি এইখানেই আমি যদি এখানে যদি একটু আঁকার চেষ্টা করি, দেখো যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে কি এরকম, তাই না? দেখো তো এরকম না? এটি এই উচ্চতাটাকে, এটুকু যদি আমরা বলি ডি, কি বলি বন্ধুরা? ডি। আর এই উচ্চতাটাকে যদি বলি আমরা এস, তাহলে এটিকে আমরা বলতে পারি ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি সমান ডি বাই এস। আশা করি বুঝতে পারছো। এটাকে বলতেছি ক্রিন্তন বিকৃতি। তার মানে কি দাঁড়ালো? বিকৃতি কিন্তু আমরা প্রকারভেদে পেলাম। সেটি কি? দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং ক্রিন্তন বিকৃতি। এটি আমাদের পরীক্ষায় গাণিতিক প্রবলেম সলভ করার জন্য লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। ওকে বন্ধুরা, এরপরে যে বিষয়টি আমরা পড়ব সেটি হচ্ছে অসহভার। অসহভার এই বিষয়টি আমরা পড়ব। অসহভার জিনিসটি কি ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমরা যদি বল প্রয়োগ করি, হ্যাঁ বন্ধুরা, আমরা যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে? বস্তুর কি হবে? আকৃতির পরিবর্তন হবে, তাই না? আচ্ছা, তুমি এই বস্তুটির কথা যদি বলো, এই বস্তুটি আমার এই অবস্থায় আছে, তাই না? এই বস্তুটি ধরো আমার আকৃতি আছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। আকৃতি পরিবর্তন হওয়ার পর আমার যেটা ছিল সেটা হচ্ছে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত ছিল। তো এখন তুমি এটিকে যদি আরও বল প্রয়োগ করো, তাহলে কি হবে? এটি আরও লম্বা হবে না? হবে কি না? এটিকে যদি তুমি এই দৃঢ় বস্তু যেহেতু এখানে আটকে রাখছো, তুমি এক জায়গায় কি করেছো? স্টপ করে রাখছো, অর্থাৎ এক জায়গায় আটকে রাখছো। এখান থেকে তুমি যদি বল প্রয়োগ করছো, এটি লম্বা হচ্ছে। লম্বা হতে 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 একসময় কি হবে? বস্তুটা কি এই অবস্থায় সারা জীবনই লম্বা হতে থাকবে? অবশ্যই না। দেখা যাবে কি কোনো একটা সময় বস্তুটা ছিঁড়ে যাবে, রাইট? এর তারটি কী হবে? আস্তে 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 এক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন তো অসহভারটা কি? অসহভার বুঝতে পারছো যে ভার পর্যন্ত সে সহ্য করতে পারে, অর্থাৎ যে বল তুমি প্রয়োগ করছো একটা পর্যায়কে বস্তুটি কী হবে? ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিবে। তো সর্বনিম্ন, আবার মনোযোগ দিয়ে শোনো কথাটা, সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তু কী হবে? ছিঁড়ে যাবে। অর্থাৎ তুমি বল দিয়ে যাচ্ছ, বল দিতে দিতে কী হবে? একসময় কী হবে? বস্তুটা ছিঁড়ে যাবে। তো ছিঁড়ে যাওয়ার একটা কী আছে? লিমিটেশন আছে। মনে করো এই পর্যন্ত আসলে কী হবে? এখান থেকেই তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার তুমি যদি টান আরও বেশি দাও, তার আরও লম্বা হয়ে কী হতে পারে? সে ছিঁড়তে পারে। কিন্তু সর্বনিম্ন যে বল, অর্থাৎ এই জায়গায় এসে কী হবে? তার ছিঁড়ে যাওয়ার একটা কী হবে? প্রবণতা হবে। তাহলে যে বলের কারণে, মনোযোগ দিয়ে শোনো বিষয়টা, সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ছিঁড়ে যাবে, তাকে বলা হয় অসহভার। এক কথায়, ঠিক আছে? সর্বনিম্ন, এই সংজ্ঞাটা হবে কি? সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তু ছিঁড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় বা ছিঁড়ে যায়, তাকেই বলা হয় অসহভার।
এইবার আরেকটি যেটি পড়বো সেটি হচ্ছে আমাদের এই অসহভারের সাথে একটি সম্পর্কিত সংজ্ঞা, সেটি হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন, খেয়াল করো অসহপীড়ন কি। আমি এক কথায় যদি বলি অসহভারকে, অর্থাৎ যে অসহভারের মানটা বের হয়েছে সেটিকে যদি আমরা কি করি, অসহভারকে যদি আমি কি করি বন্ধুরা, অসহভারকে যদি তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হয়, অসহভারকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হয় তাহলে তাকে বলা হয় অসহপীড়ন। আবার বলি, অসহভারকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যাবে তার নামই হচ্ছে অসহপীড়ন। এবার আমরা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় বুঝবো, সেটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি এটি কি? খুব সহজ। আমরা মূলত এই সংজ্ঞাটি আমরা প্রথমে যে পীড়ন, বিকৃতি এবং স্থিতিস্থাপক ক্লান্তি, এই সংজ্ঞাগুলো হচ্ছে মূলত আমরা এসএসসিতে পড়েছি, এসএসসি সিলেবাসে আমাদের রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে স্থিতিস্থাপক ক্লান্তি নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা কি পড়েছ, যে তুমি এই যে বস্তুকে তুমি কি করছো, বারবার এরকমভাবে বল প্রয়োগ করছো, আকৃতি পরিবর্তন হচ্ছে, আবার বল অপসারণ করছো, সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসছে। তো বারবার তুমি বল প্রয়োগ করছো, বারবার সে কি হচ্ছে, বিকৃতি হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। এই যে বারবার বিকৃতি ঘটালে, বারবার তুমি যদি এরকমভাবে বিকৃতি ঘটাও, ঘটাতে এক সময় দেখা যাবে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে সে আর কি হচ্ছে না, পূর্বের জায়গায় ফিরে আসছে না, তাই না বন্ধুরা? তাই হবে না? অর্থাৎ আমি বলবো যে স্থিতিস্থাপক যে ধর্ম, যে ধর্মের কারণে বস্তুটি কী হয়, পূর্বের জায়গায় ফিরে আসে বা ফিরে আসার প্রবণতা দেখা দেয়, যে বিষয়টি সেটি কিন্তু আর তার মধ্যে কি হবে না, থাকবে না, তাই না বন্ধুরা? বারবার বিকৃতি ঘটালে, তাহলে প্রথমবার তুমি বিকৃতি ঘটালে সে পুরাটা ফিরে আসলো, পরের বার বিকৃতি ঘটালে পুরাটা ফিরে আসলো, এরকম করতে করতে দেখা যাবে একটু করে বিকৃতি ঘটাইছেও সে কিন্তু পুরোটা ফিরে আসে নাই। আবার যদি বেশি পরিমাণ বিকৃতি ঘটায় তাহলে কী হবে না, আবার সে পূর্ব অবস্থায় ফিরে আসবে না। অর্থাৎ আস্তে আস্তে দেখা যাবে বস্তুর যে মধ্যে যে স্থিতিস্থাপক যে বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের কারণে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেই বৈশিষ্ট্যটা কী হয়ে যাবে, ধর্মটা কী হয়ে যাবে, লোপ পাওয়া যাবে না? এই যে লোপ পেয়ে গেল যে জায়গাটায়, সেটাকে বলতেছি আমরা স্থিতিস্থাপক ক্লান্তি। তার মানে সংজ্ঞাটা কীভাবে দিব, যে বারবার বিকৃতি ঘটালে বস্তুর কী হয়, স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পায়, ফলে বস্তু স্থিতিস্থাপক ক্লান্তি লাভ করে। অর্থাৎ বস্তুর মধ্যে তখন কি হয়ে যায়, একটা স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হয়, যার কারণে বস্তুটি আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। আশা করি বুঝতে পেরেছ বিষয়গুলো, একেবারে সহজ বিষয়। আমি চেষ্টা করলাম তোমাদের মধ্যে একটু ডিটেলস কথা বলার জন্য। ওকে বন্ধুরা, এরপরে যেটি রয়েছে এই বিষয়গুলোর সাথে, অর্থাৎ স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে হুকের সূত্র। কি বলেছে বন্ধুরা? হুকের সূত্র। হুকের সূত্র অর্থাৎ পীড়ন এবং বিকৃতির সাথে সম্পর্কিত একটি সূত্র রয়েছে, যেটিকে বলতেছি আমরা হুকের সূত্র। হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে, হুকের সূত্রটা শর্ত হচ্ছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটবে ঘটনাটা। এখন তুমি বল প্রয়োগ করছো, বিকৃতি হচ্ছে, বল প্রয়োগ করছো, বিকৃতি হচ্ছে, সারা জীবন তার এটা বিকৃতি হবে না। সারা জীবন বল প্রয়োগ করে যাবে, সারা জীবনে এটা বিকৃতি হবে, আবার আগের জায়গায় ফিরে আসবে, তা কিন্তু হবে না। এই জন্যে বিজ্ঞানী হুক যে সূত্রটা দিয়েছেন সেটি স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে সূত্রটি। সেটি কি? তিনি যেটি বলছেন সেটি হচ্ছে পীড়ন ইজ প্রপোর্শনাল বিকৃতি, অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ তুমি যত পীড়ন দিবে বিকৃতি তত হবে। ঠিক আছে? যত পীড়ন দিবে তত বিকৃতি হবে। পীড়নকে আমরা বলের সাথে সম্পর্ক করতে পারি, তোমরা দেখে এসেছো যে একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকে আমরা পীড়ন বলেছি। তো এইটিকে আমি যত বেশি, আমি অল্প পরিমাণ পীড়ন প্রয়োগ করলাম, অল্প পরিমাণ তার বিকৃতি হলো, আমি যদি আরও দিই আরও বিকৃতি হবে, আরও দিই আরও বিকৃতি হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পীড়ন যত প্রয়োগ হবে বিকৃতি তত বেশি হবে বা তত হবে। এটি যদি আমরা একটি গ্রাফের সাহায্যে বোঝার চেষ্টা করি, বন্ধুরা একটু দেখো বুঝতে পারো কিনা, খেয়াল করো। এটি যদি আমি বিকৃতি দিই, ভূমি বরাবর যদি আমি বিকৃতি প্রয়োগ করি, আর এদিকে যদি আমি পীড়ন দিই, অর্থাৎ পীড়ন দিলেই কী হবে, সেখানে বিকৃতি হবে, তাই তো? তো আমরা যদি এখান থেকে যদি আমি শুরু করি, খেয়াল করো, এখান থেকে আমি যদি শুরু করি, তার মানে কি হচ্ছে, পীড়ন ও সর্বনিম্ন হচ্ছে পীড়ন এবং সর্বনিম্ন কি তার বিকৃতি।
তো পীড়ন এবং বিকৃতির গ্রাফটা আমরা কেমন হবে, গ্রাফটা মূলত হবে, হ্যাঁ গ্রাফটা কেমন হবে, গ্রাফটা মূলত যেহেতু একটি অপরটি সমানুপাতিক, সুতরাং গ্রাফটা হবে মোটামুটিভাবে এরকমভাবে। অর্থাৎ এইটুকু বলতে পারো যে তোমরা একটা লিনিয়ার হবে, অর্থাৎ একটা সরল রেখা হবে, এরকমভাবে একটা সরল রেখা হবে। এটাকে বলবো আমরা পীড়ন বিকৃতির, অর্থাৎ পীড়ন তুমি যত প্রয়োগ করতে থাকবে, উপর দিকে যত হতে থাকবে, বিকৃতি তত হতে থাকবে। আমরা যদি এখানে চিন্তা করি, ধরো এখানে আমি যদি চিন্তা করি তাহলে যে মানটা হবে, এখানে যে চিন্তা করি তাহলে যে মানটা হবে, এখানে যদি চিন্তা করি তাহলে যে মানটা হবে, এটা একে অপরের কী হবে, পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ পীড়ন বাড়তে থাকলে বিকৃতিও বাড়তে থাকবে। দেখো পীড়ন বাড়ছে, উপর দিকে যাচ্ছে, বিকৃতিও কি ডান দিকে যাচ্ছে। অর্থাৎ পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক হওয়ার কারণে এই লেখাটি, এটির যে লেখচিত্র হবে, সেই লেখচিত্রটি কী হবে, একটি স্ট্রেট লাইন বা সরলরেখা হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। বন্ধুরা, আমি এই হুকের সূত্রের এই অংশ পর্যন্ত আজকের পড়াটা আমি রাখতে চাচ্ছি। এরপর আমরা এই পীড়ন বিকৃতি নিয়ে আমাদের যে সংজ্ঞাগুলো আমরা দেখলাম, সেটি হচ্ছে কি পীড়ন বিকৃতি অসহবার অসহপীড়ন যে বিষয়গুলো আছে সেটি নিয়ে বিস্তারিত আমি নেক্সট ক্লাসে এই গ্রাফটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ, আশা করছি। বন্ধুরা, আশা করছি তোমরা আমার আজকের এই পড়াটি বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজ ভাষায় বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো তোমাদের নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে বিস্তারিতভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের পীড়ন বিকৃতির যে গ্রাফটি রয়েছে, সেই গ্রাফে অনেকগুলো বিষয় রয়েছে, সেটি আমরা একে একে তোমাদের সামনে উপস্থাপন করবো আশা করছি। তো আজকে এই পর্যন্তই, আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেই পর্যন্ত অর্থাৎ পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।